নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অগ্রদানী। একটা 6 ফুট 6.5 ফুট লম্বা কাঠিকে মাঝামাঝি মটকাইয়া নোয়াইয়া দিলে যেমন হয়, দীর্ঘ শীর্ণ পূর্ণচক্রবর্তীর অবস্থাও এখন তেমনই। কিন্তু 30 বৎসর পূর্বে সে এমন ছিল না। তখন সে 32 বছরের জোয়ান, খাড়া সোজা। লোকে বলিত মই আসছে মই আসছে। কিন্তু ছোট ছেলেদের সে ছিল মহাপ্রিয় পাত্র। বয়স্ক ব্যক্তিদের হাসি দেখিয়া সে গম্ভীরভাবে প্রশ্ন করিত, কিরকম হাসছ যে? এই দাদা, একটা রসের কথা হচ্ছিল। তা বটে। তা তোমার রসের কথা তোমার রস খাওয়ারই সমান। একজন হয়তো বিশ্বাসঘাতকতা করিয়া বলিয়া দিত, না দাদা, তোমাকে দেখেই সব হাসছিল, বলছিল মই আসছে। চক্রবর্তী আকর্ণ দাঁত মেলিয়া হাসিয়া উত্তর দিত, তা বটে, কাঁধে চড়লে সজ্ঞে যাওয়া যায়। বেশ, পেট ভরে খাইয়ে দিলেই ব্যাস, সজ্ঞে পাঠিয়ে দেব। আর পতনে রসাতল, কি বলো দাদা? চক্রবর্তী মনে মনে উত্তর খুঁজিত, কিন্তু তাহার পূর্বেই চক্রবর্তীর নজরে পড়িত অল্প দূরে একটা গলির মুখে ছেলের দল তাহাকে ইশারা করিয়া ডাকিতেছে। আর চক্রবর্তীর উত্তর দেওয়া হইত না, সে কাজের ছুতো করিয়া সরিয়া পড়িত। কোনোদিনও রায়েদের বাগানে, কোনোদিনও মিয়াদের বাগানে ছেলেদের দলের সঙ্গে গিয়া হাজির হইয়া আম জাম পেয়ারা আহরণে মত্ত থাকিত। সরস পরিপক্ক ফলগুলির মিষ্ট গন্ধে সমবেত মৌমাছি বোলতারা ঝাঁক বাঁধিয়া চারিদিক হইতে আক্রমণের ভয় দেখাইলেও সে নিরস্ত হইত না। টুপটাপ করিয়া মুখে ফেলিয়া চোখ বুজিয়া রসাস্বাদনে নিযুক্ত থাকিত। ছেলেরা কলরব করিত, ওই হ্যাঁ, তুমি যে সব খেয়ে দিলে। সে তাড়াতাড়ি ডালটা নাড়া দিয়া কতকগুলি ঝরাইয়া দিয়া আবার গোটা দুই মুখে পুরিয়া বলিত, আহ। কেহ হয়তো বলিত, বাহ পুন্নু কাকা, তুমি যে খেতে লেগেছ, ঠাকুর পুজো করবে না? পূর্ণ উত্তর দিত, ফল ফল, ভাত মুড়ি তো নয়, ফল ফল। 30 বৎসর পূর্বে যেদিন এই কাহিনীর আরম্ভ, সেদিন স্থানীয় ধনী শ্যামাদাসবাবুর বাড়িতে এক বিরাট শান্তি সস্তায়ন উপলক্ষে ছিল ব্রাহ্মণ ভোজন। শ্যামাদাসবাবু সন্তানহীন, একে একে 5-5টি সন্তান ভূমিষ্ঠ হইয়া মারা গিয়াছে। ইহার পূর্বে বহু অনুষ্ঠান হইয়া গিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। এবার শ্যামাদাসবাবু বিবাহ করিতে উদ্যত হইয়াছিলেন, কিন্তু স্ত্রী শিবরানী সজল চক্ষে অনুরোধ করিল, আর কিছুদিন অপেক্ষা করে দেখো, তারপর আমি বারণ করব না, নিজে আমি তোমার আবার বিয়ে দিয়ে দেব। শিবরানী তখন আবার সন্তান সম্ভবা। শ্যামাদাসবাবু সে অনুরোধ রক্ষা করিলেন। শুধু তাই নয়, এবার তিনি এমন ধারা ব্যবস্থা করিলেন যে সে ব্যবস্থা যদি নিষ্ফল হয়, তবে যেন শিবরানীর পুনরায় অনুরোধের উপায় আর না থাকে। কাশী বৈদ্যনাথ, তারকেশ্বর এবং স্বগৃহে একসঙ্গে সস্তয়ন আরম্ভ হইল। সস্তয়ন বলিলে ঠিক বলা হয় না, পুত্রেষ্টিযোগ্যই বোধহয় বলা উচিত। ব্রাহ্মণ ভোজনের আয়োজন বিপুল। শ্যামদাসবাবু গলবস্ত্র হইয়া প্রতি পংক্তির প্রত্যেক ব্রাহ্মণটির নিকট গিয়া দেখিতেছেন কি নাই, কি চাই। এক পাশে পূর্ণ চক্রবর্তীও বসিয়া গিয়াছে, সঙ্গে তাহার 3 ছেলে। কিন্তু পাতা অধিকার করিয়া আছে 5টি। বাড়তি পাতাটিতে অন্ন ব্যঞ্জন মাছ স্তূপীকৃত হইয়া আছে বলিলেও অত্যুক্তি হয় না। পাতাটি তাহার ছেঁদা, তাহার নাকি এটিতে দাবি আছে। সেই শ্যামাদাসবাবুর প্রতিনিধি হইয়া ব্রাহ্মণদিগকে নিমন্ত্রণ জানাইয়া আসিয়াছে, আবার আহারের সময়ে আহ্বান জানাইয়াও আসিয়াছে। তাহারই পারিশ্রমিক এটি।
শুধু শ্যামাদাসবাবুর বাড়িতে এবং এই ক্ষেত্র বিশেষটিতে নয়, এই কাজটি তাহার যেন নির্দিষ্ট কাজ। এখানে পঞ্চগ্রামের মধ্যে যেখানে যে বাড়িতেই হোক এবং যত সামান্য আয়োজনের ব্রাহ্মণ ভোজন হোক না কেন, পূর্ণ চক্রবর্তী আপনি সেখানে গিয়ে হাজির হয়। হাঁটু পর্যন্ত কোনো রূপে ঢাকে এমনই বহরের তাহার পোশাকি কাপড়খানি পরিয়া এবং বাপ পিতামহের আমলের রেশমের একখানি কালী নামাবলী গায়ে দিয়া হাজির হইয়া বলে, তা কর্তা কই গো, নেমন্তন্ন কিরকম হবে একবার বলে দেন। ও, মাছগুলো বেশ তেলুল তেলুল ঠেকছে, নিয়েছিল এক্ষুনি চিলে। চিলটা উড়িতেছিল আকাশের গায়ে। পূর্ণ চক্রবর্তী সেটাকেই তাড়াইয়া গৃহস্থের হিতাকাঙ্ক্ষীর পরিচয় দেয়। দুর্দান্ত শীতের গভীর রাত্রে পর্যন্ত গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়া সে সকলকে নিমন্ত্রণ করিয়া ফেরে। প্রচণ্ড গ্রীষ্মের দ্বিপ্রহরেও আহারের আহ্বান জানাইতে চক্রবর্তী ছেঁড়া চটি পায়ে মাথায় ভিজা গামছাখানি চাপাইয়া কর্তব্য সারিয়া আসে। সেই কর্মের বিনিময়ে এটি তাহার পারিশ্রমিক। যাক, শ্যামাদাসবাবু আসিয়া পূর্ণকে বলিলেন, আর কয়েকখানা মাছ দিক চক্রবর্তী। চক্রবর্তীর তখন খান বিশেক মাছ শেষ হইয়া গিয়াছে। সে একটা মাছের কাঁটা চুষিতেছিল, বলিল, আগে না, মিষ্টি টিষ্টি আবার আছে তো। হরে ময়রার রসের কড়াইয়ে ইয়া ইয়া ছানা বড়া ভাসছে, আমি দেখে এসেছি। শ্যামাদাসবাবু বলিলেন, সে তো হবেই, একটা মাছের মুড়ো। পূর্ণ পাতাখানা পরিষ্কার করিতে করিতে বলিল, ছোট দেখে। মাছের মুড়োটা শেষ করিতে করিতে ওপাশে তখন মিষ্টি আসিয়া পড়িল। চক্রবর্তী ছেলেদের বলিল, পাতা বেশ করে পরিষ্কার কর, নইলে নোনতা ঝোল লেগে খারাপ লাগবে খেতে। এ হে, তুই যে কিছুই খেতে পারলি না, মাছ শুদ্ধ পড়ে আছে। বলিয়া ছোট ছেলেটার পাতের আধখানা মাছও সে নিজের পাতে উঠাইয়া লইল। মাছখানা শেষ করিয়া সে গলাটা উঁচু করিয়া মিষ্টি পরিবেশনের দিকে চাহিয়া রহিল। মধ্যে মধ্যে হাঁকিতেছিল, এইদিকে। ওপাশে সকলে তাহাকে দেখিয়া চোখ টেপাটেপি করিয়া হাসিতেছিল। একজন বলিল, চোখ দুটো দেখ, চোখ দুটো দেখ, উফ, যেন চোখ দিয়ে গিলছে। আমি তো ভাই কখনো ওর পাশে খেতে বসি না, উফ, কি দৃষ্টি। ততক্ষণে মিষ্টান্ন চক্রবর্তীর পাতার সম্মুখে গিয়া হাজির হইয়াছে। চক্রবর্তী মিষ্টান্ন পরিবেশকের সহিত ঝগড়া আরম্ভ করিয়া দিলে, ছেদার পাতে আমি 8টা মিষ্টি পাব। বাহ, সে তো 4টে করে মিষ্টি পান মশাই। সে 2টো করে যদি পাতে পড়ে তবে 4টে, আর 4টে যখন পাতে পড়ছে তখন 8টা পাবো না? বাহ। শ্যামাদাসবাবু আসিয়া বলিলেন, 16টা দাও ওর ছেদার পাতে। ভদ্রলোক বিনা মাইনেতে নেমন্তন্ন করে আসেন, দাও দাও, 16টা দাও। পূর্ণ চক্রবর্তী আঁচল খুলিতে খুলিতে বলিল, আঁচলে দাও, আমার আঁচলে দাও। শ্যামাদাসবাবু বলিলেন, চক্রবর্তী, কাল সকালে একবার আসবে তো, কেমন? এখানে এসেই জল খাবে। যে আজ্ঞা, তা আসব। ওপাশ হইতে কে বলিল, চক্রবর্তী বাবুকে ধরে পড়ে তুমি বিদূষক হয়ে যাও, আগেকার রাজাদের যেমন বিদূষক থাকতো। চক্রবর্তী গামছায় ছাঁদার পাতাটা বাঁধিতে বাঁধিতে বলিল, তা তোমার হলে তো ভালোই হয়, আর তোমার ব্রাহ্মণের লজ্জাই বাকি। রাজা জমিদারের বিদূষক হয়ে যদি ভালো মন্দটা। বলিতে বলিতেই সে হাসিয়া উঠিল। বাড়িতে আসিয়া ছাঁদা বাঁধা গামছাটা বড় ছেলের হাতে দিয়া চক্রবর্তী বলিল, যা, বাড়িতে দিগে যা। ছেলেটা গামছা হাতে লইতেই মেজো মেয়েটা বলিল, মিষ্টিগুলো? সে আমি নিয়ে যাচ্ছি, যা। তুমি লুকিয়ে রাখবে?
16টা মিষ্টি কিন্তু গুনে নেব। হ্যাঁ। আরে আরে, বলছে কি, 16টা কোথা রে বাপু, দিলে তো 8টা, তাও কত ঝগড়া করে। মা, মা, দেখো, বাবা মিষ্টিগুলো লুকিয়ে রেখেছে। হ্যাঁ। চক্রবর্তী গৃহিণী যাহাকে বলে রূপসী, দারিদ্র্যের শতমুখী আক্রমণেও সে রূপকে জীর্ণ করিতে পারে নাই। দেহ শীর্ণ, চুল রুক্ষ, পরিধানে ছিন্ন মলিন বস্ত্র, তবুও হৈমবতী যেন সত্যই হৈমবতী। কাঞ্চন দেহবর্ণ দেখিয়া সোনার প্রতিমা বলিতেই ইচ্ছা করে। চোখ দুইটি আয়ত সুন্দর, কিন্তু দৃষ্টি তাহার নিষ্ঠুর মায়াহীন। মায়াহীন অন্তর ও রূপময় কায়া লইয়া হৈম যেন উজ্জ্বল বালুস্তরময়ী মরুভূমি। প্রভাতের পর হইতেই দিবসের অগ্রগতির সঙ্গে সঙ্গে মরুর মতোই প্রখর হইতে প্রখরতম হইয়া ওঠে। হৈমবতী আসিয়া দাঁড়াইতেই চক্রবর্তী সভয়ে মেয়েকে বলিল, বলছি, তুই তুই নিয়ে যেতে পারবি না? না মেয়ে চেঁচাতে। হৈমবতী কঠোর স্বরে বলিল, দাও। ছেলেটা বলিল, বাবাকে আর দিও না মা, আজ যা খেয়েছে বাবা, উফ। আবার কাল সকালে বাবু নেমন্তন্ন করেছে, বাবাকে মিষ্টি খাওয়াবে। হৈম কঠিন স্বরে বলিল, বেরো বলছি আমার সম্মুখ থেকে, হতভাগা ছেলে। বাপের প্রতি ভক্তি দেখো, তোরা সব মরিস না কেন, আমি যে বাঁচি। পূর্ণ এবার সাহস করিয়া বলিল, দেখো না, ছেলের তরিবৎ যেন চাষার তরিবৎ। হৈম বলিল, বাপ যে চামার, লোভী চামারের ছেলে চাষাও যে হয়েছে, সেইটুকু ভাগ্যি মেনো। লেখাপড়া শেখাবার পয়সা নেই, রোগে ওষুধ নেই, গায়ে জামা নেই, তবু মরে না ওরা। রাক্ষসের ঝাড়, অখণ্ড পেরমাই। চক্রবর্তী চুপ করিয়া রহিল। হৈম যেন আগুন ছড়াইতে ছড়াইতে চলিয়া গেল। চক্রবর্তী ছেলেটাকে বলিল, দেখ দেখি রে, এক টুকরো হত্যকি কি সুপুরি এক কুচি যদি পাস, তোর মার কাছে যেন চাসনি বাবা। সন্ধ্যার পর চক্রবর্তী হৈমর কাছে বসিয়া ক্রমাগত তাহার তোষামোদ করিতে আরম্ভ করিল। হৈম কোলের ছেলেটাকে ঘুম পাড়াইতেছিল। চক্রবর্তী এবং ছেলেরা আজ নিমন্ত্রণ খাইয়াছে, রাত্রে আর রান্নার হাঙ্গামা নাই। যে ছাঁদাটা আসিয়াছে তাহাতে হৈম আর কোলের ছেলেটারও চলিয়া গিয়াছে। বহু তোষামোদেও হৈম যেন তেমন প্রসন্ন হইল না। অন্তত চক্রবর্তীর তাহাই মনে হইল। সে মনের কথা বলিতে সাহস পাইল না। তাহার একান্ত ইচ্ছা যে রাত্রে কয়েকটা ছানা বড়া সে খায়, তাহার তৃপ্তি হয় নাই। বুকের মধ্যে লালসা ক্রমবর্ধমান বন্যী শিখার মতো জ্বলিতেছে। ধীরে ধীরে হৈমবতী ঘুমাইয়া পড়িল। শীর্ণ দুর্বল দেহ, তাহার উপর আবার সে সন্তান সম্ভবা। সন্ধ্যার পর শরীর যেন ভাঙিয়া পড়ে। চক্রবর্তী হৈমর দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল, হ্যাঁ, হৈম ঘুমাইতেছে। চক্রবর্তী আরও কিছুক্ষণ অপেক্ষা করিয়া হৈমর আঁচল হইতে দড়ির বাঁধা কয়টা চাবির গোছা খুলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন প্রভাতে উঠিয়াই ছেলেরা নাচিতে নাচিতে চিৎকার করিতে আরম্ভ করিল, ছানা বড়া খাবো। বড় ছেলেটা ঘুরঘুর করিয়া বারবার মায়ের কাছে আসিয়া বলিতেছিল, আমাকে কিন্তু একটা গোটা দিতে হবে মা। হৈম বিরক্ত হইয়া বলিল, সবগুলো বের করে দিচ্ছি, একটা কেন? সেই চাবি খুলিয়া ঘরে ঢুকিয়াই একটা রূঢ় বিস্ময়ের আঘাতে স্তব্ধ ও নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। যে শিকাতে মিষ্টিগুলি ঝুলানো ছিল সেটা কিসে কাটিয়া ফেলিয়াছে, মিষ্টান্নগুলি অধিকাংশই কিসে খাইয়া গিয়াছে। মাত্র গোটা 3-4 মেঝের উপর পড়িয়া আছে, তাও সেগুলি রসহীন শুষ্ক।
নিঃশেষে রস শোষণ করিয়া লইয়া ছাড়িয়াছে। ছেঁড়া শিকলটাকে সে একেবারে তুলিয়া ধরিয়া দেখিল, কাটা না, টানিয়া কিসে ছিঁড়িয়াছে। অতি নিষ্ঠুর কঠিন হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। বাবু বলিলেন, গিন্নির একান্ত ইচ্ছে যে তুমি এবার তাঁর আতুর দরে থাকবে। এখানকার প্রচলিত প্রথায় সূতিকা গৃহের দুয়ারের সম্মুখে রাত্রে ব্রাহ্মণ রাখিতে হয়। চক্রবর্তী সন্তানদের মধ্যে সবকটি জীবিত। চক্রবর্তী গৃহিণীর নিখুঁত প্রসূতি, তাহার সূতিকা গৃহের দুয়ারে চক্রবর্তী শুইয়া থাকে। তাই শিবরানী এবার এই ইচ্ছে প্রকাশ করিয়াছে। কল্যাণের এমনই সহস্র খুঁটিনাটি লইয়া সে অহরহ ব্যস্ত। শ্যামাদাসবাবুও তাহার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিবেন না। চক্রবর্তী বলিল, হাঁ তা আগে। একজন মোসাহেব বলিয়া উঠিল, দিব্যি এখানে এসে রাজভোগ খাবে, ইয়া পুরু বিছানা, তোফা ভরা পেটে, বুঝেছ? আহার ও আরামের বর্ণনায় পুলকিত চক্রবর্তী হাসিয়া ফেলিয়া বলিল, তা হুজুর যখন বলছেন তখন না পারলে হবে কেন? শ্যামাদাসবাবু বলিলেন, বসো তুমি, আমি জল খেয়ে আসছি, তোমারও জল খাবার আসছে। বলিয়া তিনি পাশের ঘরে চলিয়া গেলেন। একজন চাকর একখানা আসন পাতিয়া দিয়া মিষ্টান্ন পরিপূর্ণ একখানা থালা নামাইয়া দিল। একজন বলিল, খাও চক্রবর্তী। তা একটু জল, হাতটা ধুয়ে ফেলতে হবে। আরেকজন পারিষদ বলিল, গঙ্গা গঙ্গা বলে বসে পড়ো চক্রবর্তী, অপবিত্র পবিত্র বা ওং বিষ্ণু স্মরণ করলেই ব্যাস বসে পড়ো। গ্লাসের জলেই একটা কুলকুচো করিয়া খানিকটা হাতে বুলাইয়া লইয়া চক্রবর্তী লোলুপভাবে থালার সম্মুখে বসিয়া পড়িল। পাশের ঘরে জলযোগ শেষ করিয়া আসিয়া শ্যামাদাসবাবু বলিলেন, পেট ভরল চক্রবর্তী? চক্রবর্তীর মুখে তখন গোটা ছানা বড়া। একজন বলিয়া উঠিল, আগে কথা বলবার অবসর নেই চক্রবর্তীর এখন। সেটা শেষ করিয়া চক্রবর্তী বলিল, আগে পরিপূর্ণ, তিল ধরাবার জায়গা নেই পেটে। সে উঠিয়া পড়িল। শ্যামাদাসবাবু বলিলেন, তোমার কল্যাণে যদি মনস্কামনা আমার সিদ্ধ হয় চক্রবর্তী, তবে 10 বিঘে জমি আমি তোমাকে দেব, আর আজীবন তুমি সিংহবাহিনীর একটা প্রসাদ পাবে। তাহলে তোমার কথা তো পাকা, কেমন? সিংহবাহিনীর প্রসাদ কল্পনা করিয়া চক্রবর্তী পুলকিত হইয়া উঠিল। সিংহবাহিনীর ভোগের প্রসাদ, সে যে রাজভোগ। তা পাকা বই কি হুজুরের। কথা অর্ধ সমাপ্ত রাখিয়া সে বলিয়া উঠিল, দেখো দেখি, ওহে দেখি। চোখ তাহার যেন জল জল করিয়া উঠিল। খানসামাটা শ্যামাদাসবাবুর উচ্ছিষ্ট জলখাবারের থালাটা লইয়া সম্মুখ দিয়া পার হইয়া যাইতেছিল। একটা অভুক্ত ক্ষীরের সন্দেশ ও মালপোয়া থালাটার ওপর পড়িয়াছিল। চক্রবর্তীর লোলুপতা অকস্মাৎ যেন সাপের মতো বিবর হইতে ফনা বিস্তার করিয়া বাহির হইয়া বিষ উদ্গার করিল। চক্রবর্তী স্থান কাল সমস্ত ভুলিয়া বলিয়া উঠিল, দেখি দেখি ওহে দেখি। শ্যামাদাসবাবু হা হা করিয়া উঠিলেন, করো কি, এটো ওটা এটো, নতুন এনে দিক। চক্রবর্তী তখন থালাটা টানিয়া লইয়াছে। ক্ষীরের সন্দেশটা মুখে পুরিয়া বলিল, আগে রাজার প্রসাদ। আর সে বলিতে পারিল না। আপনার অন্যায়টা মুহূর্তে তাহার বোধগম্য হইয়া উঠিয়াছে, কিন্তু আর উপায় ছিল না, বাকিটাও আর ফেলিয়া রাখা চলে না। লজ্জায় মাথা হেঁট করিয়া সেটাও কোনরূপে গলাধ্যকরণ করিয়া তাড়াতাড়ি কাজের ছুতা করিয়া সে পালাইয়া আসিল। বাড়িতে তখন মরুতে ঝড় বহিতেছে। হৈম মূর্ছিত হইয়া পড়িয়াছে। ছোট ছেলেগুলা কাঁদিতেছে।
বড়টা কোথায় পালাইয়াছে। মেজ মেয়েটা কাঁদিতে কাঁদিতে বলিল, মিষ্টিগুলো কিসে খেয়ে গিয়েছে, তাই দাদা ঝগড়া করে মাকে মেরে পালালো। মা পড়ে গিয়ে। কথার শেষাংশ তাহার কান্নায় ঢাকিয়া গেল। চক্রবর্তীর চোখে জল আসিল। জলের ঘটি ও পাখা লইয়া সে হৈমর পাশে বসিয়া শুশ্রূষা করিতে করিতে সতৃষ্ণ দৃষ্টিতে হৈমর মুখের দিকে চাহিয়া রহিল। চেতনা হইতেই হৈমর স্বামীকে দেখিয়া বলিয়া উঠিল, ছি ছি ছি, তোমাকে কি বলবো আমি, ছি। চক্রবর্তী হৈমর পা জড়াইয়া ধরিয়া কি বলিতে গেল, কিন্তু হৈম চিৎকার করিয়া উঠিল, মাথা ঠুকে মরবো আমি, ছাড়ো, পা ছাড়ো। সমস্ত দিন হৈম নির্জীবের মতো পড়িয়া রহিল। সন্ধ্যার দিকে সে সুস্থ হইয়া উঠিলে চক্রবর্তী সমস্ত কথা বলিয়া কহিল, তোমার বলছো, তোমার ওই সময়ই, তা না হয় কাল বলে দেব যে পারবো না আমি। হৈম চিৎকার করিয়া উঠিল, না না না, মরুক মরুক, হয়ে মরুক, এবার আমি খালাস পাব। জমি পেলে অন্যগুলো তো বাঁচবে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই। সেদিন সন্ধ্যায় শ্যামাদাসবাবুর লোক আসিয়া চক্রবর্তীকে ডাকিল, চলুন আপনি, গিন্নিমায়ের প্রসব বেদনা উঠেছে। চক্রবর্তী বিব্রত হইয়া উঠিল। হৈমরও শরীর আজ কেমন করিতেছে। হৈম বলিল, যাও তুমি, কিন্তু আমাকে আর জ্বালিও না বাপু, যাও, বাড়িতে বড় খোকা রয়েছে, যাও তুমি। চক্রবর্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহির হইয়া গেল। জমিদার বাড়ি তখন লোকজনে ভরিয়া গিয়াছে। শ্যামাদাসবাবু বলিলেন, এসো চক্রবর্তী, এসো। আমি বড় ব্যস্ত এখন, তুমি রান্না বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিও। চক্রবর্তী শটান গিয়ে তখনই রান্নাশালে উঠিল। ঠাকুর, কি রান্না হয়েছে আজ? বাহ, খুশবু তো খুব উঠেছে। কি হে ওটা, মাছের কালিয়া না মাংস? মাংস। আজ মায়ের পুজো দিয়ে বলি দেওয়া হয়েছে কিনা? তা তোমার রান্নাও খুব ভালো, তার উপর তোমার বাদলার দিন। কত দূর? বলি দেরি কত? দাও না, দেখি একটু চেখে। সে একখানা শালপাতা ছিঁড়িয়া ঠোঙা করিয়া একেবারে কড়াই ঘেঁষিয়া বসিয়া পড়িল। ঠাকুর বিরক্ত হইয়া বলিল, আচ্ছা লোভ তোমার চক্রবর্তী। তা বলেছ ঠিক, তা একটু বেশি, তা বটে। একটুখানি নীরব থাকিয়া বলিল, সিদ্ধ হতে দেরি আছে নাকি? হাতাতে করিয়া খানিকটা অর্ধসিদ্ধ মাংস তাহার ঠোঙাতে দিয়া ঠাকুর বলিল, এই দেখো, বললে তো বিশ্বাস করবে না, নাও। সেই গরম ঝোলি খানিকটা সরাত করিয়া টানিয়া লইয়া চক্রবর্তী বলিল, বাহ, ঝোলটা বেড়ে হয়েছে। তা তোমার রান্না যাকে বলে উৎকৃষ্ট। ঠাকুর আপন মনেই কাজ করিতেছিল, সে কোনো উত্তর দিল না। চক্রবর্তী আবার বলিল, তা তোমার এ চাকলায় তোমার জড়ি দেখলাম না। মাংসটা সিদ্ধ এখনো হয়নি, তবে তোমার গিয়ে খাওয়া চলছে। ঠাকুর বলিল, চক্রবর্তী, তুমি এখন যাও এখান থেকে, খাবার হলে খবর দেবে চাকররা, আমাকে কাজ করতে দাও, যাও, ওঠো। চক্রবর্তী উঠিয়াছে কিনা সন্দেহ, কিন্তু এই সময়ে তাহার বড় ছেলেটা আসিয়া ডাকিল, বাবা। চক্রবর্তী উঠিয়া আসিয়া প্রশ্ন করিল, কিরে, একবার বাড়ি এসো, ছেলে হয়েছে। তোর মা? তবে মা কেমন আছে? ভালোই আছে গো, তবে দাইটাই কেউ নেই। দাই এসেছে বাবুদের বাড়ি, নাড়ি কাটতে লোক চাই। চক্রবর্তী তাড়াতাড়ি ছেলের সঙ্গে বাহির হইয়া গেল। ভয় নেই, ভালোই আছি,
তুমি সুদ্দুরদের দাইকে ডাকো দেখি, নাড়ি কেটে দিয়ে যাক, আমাদের দাইকে তো পাওয়া যাবে না। তাহাই হইল। দাইটা নাড়ি কাটিয়া বলিল, সুন্দর খোকা হয়েছে বাপু, মা বাপ সুন্দর না হলে কি আর ছেলে সুন্দর হয়? মা কেমন তা দেখতে হবে। হৈম বলিল, যা যা বকিসনি বাপু, কাজ হলো তোর, তুই যা। চক্রবর্তী বলিল, হুম, তাহলে তাই তো, খোকা যাক, বলে আসুক বাবুকে, অন্য লোক দেখুন ওরা। হৈম বলিল, দেখো, জ্বালিও না আমাকে, যাও বলছি, যাও। চক্রবর্তী আবার অন্ধকারের মধ্যে বাবুদের বাড়ির দিকে চলিল। মধ্যরাত্রে জমিদার বাড়ি শঙ্খধ্বনিতে মুখরিত হইয়া উঠিল। শিবরানী একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। পূর্ব হইতে ডাক্তার আসিয়া উপস্থিত ছিল। সেই যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করিয়া নাড়ি কাটিল। গরম জলে শিশুর শরীরের ক্লেদাদি ধুইয়া মুছিয়া দাইয়ের কোলে শিশুটিকে সমর্পণ করিয়া সে যখন বিদায় হইল, তখন রাত্রি প্রায় শেষ হইয়াছে। প্রভাতে চক্রবর্তী বাড়ি আসিতেই হৈম বলিল, ওগো, ছেলেটার ভোর রাত্রে যেন জ্বর হয়েছে মনে হচ্ছে। চক্রবর্তী চমকিয়া উঠিল, বলিল, হ্যাঁ তা। সবশেষে অনুযোগ করিয়া বলিল, বললাম তখন যাব না আমি, তা তুমি একেবারে আগুন হয়ে উঠলে, কিসে যে কি হয়। হৈম বলিল, ও কিছু না, আপনি সেরে যাবে। এখন পোয়া টাকের সাবু কি দুধ যদি একটু পাওয়া যায় তো দেখো দেখি, আমাকে কাটলেও তো এক ফোঁটা দুধ বেরুবে না। পয়সা ছিল না। চক্রবর্তী প্রাতকৃত সারিয়া বাবুদের বাড়ির দিকেই চলিল দুধের জন্য। কাছারি বাড়িতে ঘটি হাতে দাঁড়াইয়া সে বাবুকে খুঁজিতেছিল। বাবু ছিল না। লোকজন সব ব্যস্ত সমস্ত হইয়া চলাফেরা করিতেছে। কেহ চক্রবর্তীকে লক্ষ্যই করিল না। খানসামাটা বাড়ির ভিতর হইতে বাহির হইয়া কোথায় যাইতেছিল। সে চক্রবর্তীকে লক্ষ্য করিয়া বলিল, আজ আর পেশাদ টেশাদ মিলবে না ঠাকুর, যাও বাড়ি যাও। চক্রবর্তী ম্লান মুখে ধীরে ধীরে বারান্দা হইতে নামিয়া আসিল। একজন নিম্ন শ্রেণীর ভৃত্য একটা আড়াল দেখিয়া বসিয়া তামাক টানিতেছিল। চক্রবর্তী তাহাকেই জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবা, ছেলের জন্য গাই দেওয়া হয়নি? সে উত্তর দিল, কেন ঠাকুর, ধারস্য খাবে নাকি? আচ্ছা, পেটুক ঠাকুর যা হোক, না, গাই দেওয়া হয়নি, বাড়িতে ছেলের অসুখ, ওসব হবে না এখন, যাও। শিশুর অসুখ বোধ হয় শেষ রাত্রেই আরম্ভ হইয়াছিল, কিন্তু বোঝা যায় নাই। সারা রাত্রিব্যাপী যন্ত্রণা ভোগ করিয়া শিবরানীও এলাইয়া পড়িয়াছিল। রাত্রি জাগরণ ক্লিষ্টা দাইটাও ঘুমাইয়াছিল। বেশ একটু বেলা হইলে শিবরানী উঠিয়া বসিয়া ছেলে কোলে লইয়াই আশঙ্কায় চমকিয়া উঠিল। হে কি, ছেলে যে কেমন করছে! তাহার পূর্বের সন্তানগুলি তো এমনই ভাবে। চোখের জলে শিবরানীর বুক ভাসিয়া গেল। শিশুর শুভ্র পুষ্পতুল্য দেহবর্ণ যেন ঈষৎ বিবর্ণ হইয়া গিয়াছে। শিবরানী আর্তস্বরে ডাকিল, যমুনা, একবার বাবুকে ডেকে দে তো। শ্যামাদাসবাবু আসিতেই সে বলিল, ডাক্তার ডাকাও, ছেলে কেমন হয়ে গেছে, সেই অসুখ। শ্যামাদাসবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দুগ্গা দুগ্গা। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ডাক্তার আনিতে পাঠাইলেন। স্থানীয় ডাক্তার তৎক্ষণাৎ আসিল এবং তাহার পরামর্শ মতো শহরেও লোক পাঠানো হইল বিচক্ষণ চিকিৎসকের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল শিবরানীর আশঙ্কা সত্য, সত্যই শিশু অসুস্থ। ধীরে ধীরে শিশুর দেহবর্ণ হইতে আকৃতি পর্যন্ত যেন কেমন অস্বাভাবিক হইয়া আসিতেছে।
এই সর্বনাশা রোগেই শিবরানীর শিশুগুলি এমনই করিয়া সতিকাগৃহে একে একে বিনষ্ট হইয়াছে। অপরাহ্নে সদর হইতে বড় ডাক্তার আনিয়া শিশুকে কিছুক্ষণ দেখিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, চলুন, আমার দেখা হয়েছে। দাইটা বলিয়া উঠিল, ডাক্তারবাবু, ছেলে? তাহার প্রশ্ন শেষ হইবার পূর্বেই ডাক্তার বলিল, ওষুধ দিচ্ছি। শ্যামাদাসবাবুর সঙ্গে ডাক্তার বাহির হইয়া গেল। শ্যামাদাসবাবুর মাসিমা সতিকাগৃহের সম্মুখে দাঁড়াইয়া দাইকে বলিলেন, কই, ছেলে নিয়ে আয় তো দেখি। ছেলের অবস্থা দেখিয়া তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা, আমার কপাল রে, বলিয়া ললাটে করাঘাত করিলেন। ঘরের মধ্যে শিবরানী ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। মাসিমা আপন মনেই বলিলেন, আরও বার করে দিতে হয়েছে, কি করেই বা বলি, আর পোয়াতির কোলেই বা। ডাক্তার শ্যামাদাসবাবুকে বলিল, কিছু মনে করবেন না শ্যামাদাসবাবু, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। ডাক্তার শ্যামাদাসবাবুর যৌবনের ইতিহাস প্রশ্ন করিয়া বলিল, আমিও তাই ভেবেছিলাম, ওই হলো আপনার সন্তানদের অকাল মৃত্যুর কারণ। তাহলে ছেলেটা কি? না, আমি আশা দেখি না, বলিয়া বিদায় লইল। শ্যামাদাসবাবু বাড়ির মধ্যে আসিতেই মাসিমা আপনার মনের কথাটা ব্যক্ত করিয়া বলিলেন, নইলে কি পোয়াতির কোলে ছেলে মরবে? সে যে দারুণ দোষ হবে বাবা, আচার আচরণগুলো মানতে হবে তো। আচার রক্ষা করিতে হইলে বিচার করার কোনো প্রয়োজন হয় না, এবং হিন্দুর সংসারে আচারের ওপরই নাকি ধর্ম প্রতিষ্ঠিত। সুতরাং শিবরানীর কোল শূন্য করিয়া দিয়া শিশুকে সতিকাগৃহের বাহিরে বারান্দায় মৃত্যু প্রতীক্ষায় শোয়াইয়া দেওয়া হইল। তাহার কাছে রহিল দাই এবং প্রহরায় রহিল ব্রাহ্মণ, আর মাথায় শিয়রে রহিল দেবতার নির্মাল্যের রাশি। ঘরের মধ্যে পুত্র শোকাতুরা শিবরানীর সেবা ও সান্ত্বনার জন্য রহিল যমুনাঝি। শ্রাবণের মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রি। চক্রবর্তী বসিয়া ঘন ঘন তামাক খাইতেছিল। তাহাদের ঘরেও শিশুটি অসুস্থ, কিন্তু সে সারিয়া উঠিবে। চক্রবর্তী মধ্যে মধ্যে আপন মনেই বিদ্রুপের হাসি হাসিতেছিল। সে ভাবিতেছিল, বিধিলিপি, তাহার শিশুটা মরিয়া যদি এটি বাঁচিত, তবে চক্রবর্তী অন্তত বাঁচিত। 10 বিঘা জমি আর সিংহবাহিনীর প্রসাদ নিত্য এক থালা। ভাগ্যের চিকিৎসা কি আর ডাক্তার করিতে পারে? শিশুটি মধ্যে মধ্যে ক্ষীণ কণ্ঠে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করিতেছে। চক্রবর্তী দাইটাকে বলিল, একটু জল টল মুখে দেবে বাপু? নিদ্রাকাতর দাইটা বলিল, জল কি খাবে গো ঠাকুর? তা বলছো দি। সে উঠিয়া ফোঁটা 2 জল দিয়া শিশুর অধর ভিজাইয়া দিল। তারপর শুইতে শুইতে বলিল, ঘুমো ঠাকুর, তোমার কি আর ঘুম টুম নাই? চক্রবর্তীর চক্ষে সত্য সত্যই ঘুম নাই। সে বসিয়া আকাশ চোরা অন্ধকারের দিকে চাহিয়া আপন ভাগ্যের কথা ভাবিতেছিল। তাহার ভাগ্যাকাশও এমনই অন্ধকার। আহ, ছেলেটা যদি জাদু মন্ত্রে বাঁচিয়া ওঠে! চক্রবর্তী পইতা ধরিয়া শিশুর ললাটখানি একবার স্পর্শ করিল। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। ভয়ে সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপে। না না, সে হয় না, জানিতে পারিলে সর্বনাশ হইবে। দেখিতে দেখিতে তাহার সর্বাঙ্গ ভিজিয়া উঠিল। সে আবার তামাক খাইতে বসিল। দাইটা নাক ডাকাইয়া ঘুমাইতেছে। ঘরের মধ্যেও শিবরানীর মৃদু ক্রন্দনধ্বনি আর শোনা যায় না। কলিকার আগুনে ফুঁ দিতে দিতে চক্রবর্তী আবার চঞ্চল হইয়া উঠিল। জ্বলন্ত অঙ্গারের প্রভায় চোখের মধ্যেও যেন আগুন জ্বলিতেছে।
উফ, চিরদিনের জন্য তাহার দুঃখ ঘুচিয়া যাইবে। এ শিশুর প্রভাত হইতেই বিকৃত মূর্তি। তাহার শিশুও কুৎসিত নয়। দরিদ্রের সন্তান হইলেও জননীর কল্যাণে সে রূপ লইয়া জন্মিয়াছে। সমস্ত সম্পত্তি তাহার সন্তানের হইবে। পাপ যেন সম্মুখে অদৃশ্য কায়া লইয়া দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছিল। গভীর অন্ধকারের মধ্যেও আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ চক্রবর্তীর চোখের সম্মুখে ঝলমল করিতেছে। চক্রবর্তী উঠিয়া দাঁড়াইল। শিশুর নিকটে আসিয়া কিন্তু তাহার আবার ভয় হইল। কিন্তু সে এক মুহূর্ত, পর মুহূর্তে সে মৃতপ্রায় শিশুকে বস্ত্রাবৃত করিয়া লইয়া খিড়কির দরজা দিয়া সন্তর্পণে বাহির হইয়া পড়িল। অদ্ভুত, সে যেন চলিয়াছে অদৃশ্য বায়ু প্রবাহের মতো, নিঃশব্দ, দ্রুত গতিতে। অন্ধকার পথেও আজ সরীসৃপ, কীট, পতঙ্গ কেহ তাহার সম্মুখে দাঁড়াইতে সাহস করে না। তাহারও সেদিকে ভ্রুক্ষেপ নাই। ভাঙ্গা ঘর, চারিদিকে প্রাচীরও সর্বত্র নাই। হৈমের সূতিকা গৃহেরও দরজাও নাই। একটা আগর দিয়া কোনো রূপে আগলানো আছে। হৈম গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। চক্রবর্তী আবার বাতাসের মতো লঘু ক্ষিপ্র গতিতে ফিরিল। দাইটা তখনও নাক ডাকাইয়া ঘুমাইতেছে। রোগগ্রস্ত শিশু মৃত্যু রোগগ্রস্ত নয়। সে থাকিতে থাকিতে অপেক্ষাকৃত সবল ক্রন্দনে আপনার অভিযোগ জানাইল। দাইটার কিন্তু ঘুম ভাঙিল না। চক্রবর্তী ঘুমের ভান করিয়া কাঠ মারিয়া পড়িয়া রহিল। শিশু আবার কাঁদিল। ঘরের মধ্যে শিবরানীর অস্ফুট ক্রন্দন এবার যেন শোনা গেল। শিশু আবার কাঁদিল। এবার যমুনা ঈষৎ দরজা খুলিয়া বলিল, দাই, ও দাই, ও মা, নাক ডাকছে যে, ঠাকুরও দেখছি মরার মতো ঘুমিয়েছে, ও দাই। দাইটা ধর্মর করিয়া উঠিয়া বসিল। যমুনা বলিল, এই বুঝি তোর ছেলে আগলানো? ছেলে যে কাতরাচ্ছে, মুখে একটু করে জল দে। দাইটা তাড়াতাড়ি শিশুর মুখে জল দিল। শুষ্ক কণ্ঠে শিশু ঠোঁট চাটিয়া জলটুকু পান করিয়া আবার যেন চাহিল। দাই আবার জল দিল। এবার সে আগ্রহে বলিয়া উঠিল, ওগো, জল খাচ্ছে গো, ঠোঁট চেটে চেটে। শিবরানী দুর্বল দেহে উঠিয়া পড়িয়া বলিল, নিয়ায়, ঘরে নিয়ায়, আমার ছেলে, কারো কথা আমি শুনব না। প্রভাতে আবার লোক ছুটিল সদরে। এবার অন্য ডাক্তার আসিবে। মৃত্যুদ্বার হইতে শিশু ফিরিয়াছে। দেবতার দান, ব্রাহ্মণের প্রসাদ। চক্রবর্তী নাকি আপন শিশুর পরমায়ু রাজার শিশুকে দিয়াছে। হতভাগ্যের সন্তান মারা গিয়াছে। প্রায়ান্ধকার সূতিকা গৃহে শিবরানীর জ্বর কাতর শিশুকে কোলে করিয়া বসিয়া আছে। তাহার ভাগ্য দেবতা, তাহার হারানো মানিক। 10 বিঘা জমি চক্রবর্তী পাইল। সিংহবাহিনীর প্রসাদ এক থালা করিয়া নিত্য সে পায়। হৈম অপেক্ষাকৃত শান্ত হইয়াছে, কিন্তু চক্রবর্তী সেই তেমনি করিয়াই বেড়ায়। লোকে বলে, স্বভাব যায় না মোলে। চক্রবর্তী বলে, তা বটে, কিন্তু ছেলের দল দেখেছ? এক একটা ছেলে যে হাতির সমান। হৈম ছেলেগুলিকে স্কুলে দিয়াছে। বড় ছেলেটি এখন ইতরের মতো কথা বলে না, কিন্তু বড় বড় কথা বলে। বাবার ব্যবহারে স্কুলে আমার মুখ দেখানো ভার মা। ছেলেরা যা তা বলে। কেউ বলে, ভাঁড়ের বেটা খুরি, তুমি বাপু বারণ করে দিও বাবাকে। হৈম সে কথা বলিতেই চক্রবর্তী সহসা যেন আগুনের মতো জ্বলিয়া উঠিল। তাহার অস্বাভাবিক রূপ দেখিয়া হৈমও চমকিয়া উঠিল। চক্রবর্তী বলিল, চলে যাব আমি সন্ন্যাসী হয়ে। ব্যাপারটা আরো অগ্রসর হইত, কিন্তু বাহির হইতে কে ডাকিল,
চক্রবর্তী, কি বাড়ুজ্যেরা পাঠালে হে? ওদের মেয়ের বাড়ি তত্ত্ব যাবে, তোমাকে সঙ্গে যেতে হবে। ওরা কেউ যেতে পারবে না। লাভ আছে হে, ভালো মন্দ খাবে, বিদেটাও পাবে। আচ্ছা, চলো যাই। চক্রবর্তী বাহির হইয়া পড়িল। বাড়ুজ্যেদের বাড়ি গিয়া যেখানে মিষ্টি তৈয়ারি হইতেছিল সেখানে চাপিয়া বসিয়া বলিল, ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি। তা যেতে হবে বই কি। উনুনের আঁচটা একটু ঠেলে দিই, কি বলো মোদক মশাই? সে সতৃষ্ণ নয়নে কড়াইয়ের পাকের দিকে চাহিয়া রহিল। বছর 10 পর শিবরানী হঠাৎ মারা গেল। লোকে বলিল ভাগ্যবতী, স্বামী পুত্তুর রেখে ডঙ্কা মেরে চলে গেল। শ্যামাদাসবাবু শ্রাদ্ধোপলক্ষে বিপুল আয়োজন আরম্ভ করিলেন। চক্রবর্তীর এখন ওইখানেই বাসা হইয়াছে। সকালবেলাতেই ঠুকঠুক করিয়া গিয়া হাজির হয়, বসিয়া বসিয়া আয়োজনের বিলি বন্দোবস্ত দেখে, মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজনের আয়োজন সম্বন্ধে 2-একটা কথা বলে। সেদিন বলিল, ছাদা একটা করে তো দেওয়া হবে, তা তোমার লুচি বা কখানা, আর তোমার মিষ্টি বা কিরকম হবে? একজন উত্তর দিল, হবে হবে, 1খানা করে লুচি, এই চালুনের মতো, আর মিষ্টি একটা করে, তোমার লেডি কেনি, এই পাশবালিশের মতো, বুঝলে? সকলে মৃদু মৃদু হাসিতে আরম্ভ করিল। শ্যামাদাসবাবু ঈষৎ বিরক্ত হইয়া বলিলেন, একটু থামো তো সব। হ্যাঁ, কি হলো, পাওয়া গেল না? একজন কর্মচারীর সঙ্গে তিনি কথা কহিতেছিলেন। কর্মচারীটি বলিল, আগে তাদের বংশই নির্বংশ হয়ে গিয়েছে, তাহলে অন্য জায়গায় লোক পাঠাও, অগ্রদানী না হলে তো শ্রাদ্ধ হয় না। আচ্ছা, তাই দেখি, অগ্রদানী তো বড় বেশি নেই, 10-20 ক্রোশ অন্তর 1 ঘর 8 ঘর। কে একজন বলিয়া উঠিল, তা আমাদের চক্রবর্তী রয়েছে, চক্রবর্তী নাও না কেন দান, ক্ষতি কি? পতিত করে আর কে কি করবে তোমার? শ্যামাদাসবাবু ঈষৎ উৎসুক হইয়া বলিয়া উঠিলেন, মন্দ কি চক্রবর্তী, শুধু দান সামগ্রী নয়, ভূ সম্পত্তিও কিছু পাবে। 25 বিঘে জমি দেব আমি, আর তুমি যদি রাজি হও তবে বছরে 50 টাকা জমিদারি সম্পত্তির মুনাফা দেব আমি, দেখো। বলিয়াই তিনি এদিক ওদিক চাহিয়া চাকরকে ডাকিলেন, ওরে চক্রবর্তীকে জল খাবার এনে দে, কলকাতার মিষ্টি কি আছে নিয়ে আয়। শ্রাদ্ধের দিন সকলে দেখিল শ্যামাদাসবাবুর বংশধর শিবরানীর শ্রাদ্ধ করিতেছে, আর তাহার সম্মুখে অগ্রদান গ্রহণ করিবার জন্য দীর্ঘ হস্ত প্রসারিত করিয়া বসিয়া আছে পূর্ণ চক্রবর্তী। তারপর গোশালায় বসিয়া তাহারই হাত হইতে গ্রহণ করিয়া চক্রবর্তী গোগ্রাসে পিণ্ড ভোজন করিল। গল্পের এইখানেই শেষ, কিন্তু চক্রবর্তীর কাহিনী এখানে শেষ নয়, সেটুকু না বলিলে অসম্পূর্ণ থাকিয়া যাইবে। লোভী আহার লোলুপ চক্রবর্তীর আপন সন্তানের হাতে পিণ্ডভোজন করিয়াও তৃপ্তি হয় নাই। লুব্ধ দৃষ্টি লোলুপ রসনা লইয়া সে তেমনই করিয়া ফিরিতেছিল। এই শ্রাদ্ধের 14 বছর পরে সে একদিন শ্যামাদাসবাবুর পায়ে আসিয়া গড়াইয়া পড়িল। শ্যামাদাসবাবু তাহার 2 বৎসরের পৌত্রকে কোলে লইয়া শুষ্ক অশ্বত্থ তরুর মতো দাঁড়াইয়াছিলেন। চক্রবর্তী তাহার পা দুটি জড়াইয়া ধরিয়া বলিল, আমি পারব না বাবু, আমি পারব না। শ্যামাদাসবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, না পারলে উপায় কি চক্রবর্তী? আমি বাপ হয়ে তার শ্রাদ্ধের আয়োজন করেছি। কচি মেয়ে, তার বিধবা স্ত্রী শ্রাদ্ধ করতে পারবে, আর তুমি পারবে না বললে চলবে কেন বলো? 10 বিঘে জমি তুমি এতেও পাবে। শ্যামাদাসবাবুর বংশধর শিশুপুত্র ও পত্নী রাখিয়া মারা গিয়াছে।
তাহারই শ্রাদ্ধ হইবে। চক্রবর্তী নিরুপায় হইয়া চলিয়া আসিল। শ্রাদ্ধের দিন গোশালায় বসিয়া বিধবা বধূ পিণ্ডপাত্র চক্রবর্তীর হাতে তুলিয়া দিল। পুরোহিত বলিল, খাও হে চক্রবর্তী,